ইজান টিউটরে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ভেক্টর বীজগণিতের বেসিক কনসেপ্টগুলো নিয়ে। এর আগের পার্টে আমরা ভেক্টরের ডেফিনিশন, বিভিন্ন ধরনের যে ডেফিনিশনগুলো আছে ভেক্টরের সেগুলো শিখেছিলাম এবং ভেক্টরের অ্যাডিশন প্রসেসটা শিখেছিলাম। আজকে ঠিক তারপর থেকে আমরা আলোচনা করব। ভেক্টর বীজগণিতের অঙ্কগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি আমাদের যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কথাটার অর্থ কী? অর্থাৎ একটি সমতলের ওপর একটি কোনো বিন্দু, মনে করো পি বিন্দু, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে একটি অনির্দিষ্ট বিন্দু একটা নিতে হবে, যেই ও একটা বিন্দু, যেটি নির্দিষ্ট কোনো বিন্দু নয়। এই অনির্দিষ্ট বিন্দু থেকে একটা ভেক্টর আমরা পেয়ে যাব। কীরকম ভেক্টর পাবো? আমরা ভেক্টরটা পাবো ওপি ভেক্টর। এই ওপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হবে। কি বললাম? এই ওপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হবে। এখানে ও হচ্ছে প্রারম্ভিক বিন্দু এবং পি হচ্ছে অন্তিম বিন্দু। এই ওপি ভেক্টরের ও বিন্দুটাকেই আমরা মূল বিন্দু হিসেবে বিবেচনা করি। এবার আমরা এই সমতলের ওপর অবস্থিত একটি ভেক্টর পি কিউ, এই পি কিউ ভেক্টরটার অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে আমাকে কি করতে হবে? একটি অবস্থান নিরপেক্ষ বিন্দু ও নির্বাচন করতে হবে। তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যদি এ ভেক্টর মনে করি এবং ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যদি বি ভেক্টর মনে করি, সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? দেখো, এই এরো চিহ্নটা যদি এদিকে থাকে তাহলে এই ভেক্টরটা একই ক্রমে আছে। তাহলে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু কী হবে? ও কিউ, তাই না? ত্রিভুজের সূত্র অনুযায়ী। তাহলে আমরা বের করতে চাইছি পি কিউ এর ভেক্টর, তাই না? তাহলে পি কিউটা কী হবে? পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি ভেক্টর, তার মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো, আমরা নির্ণয় করছিলাম পি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর, তাই না? তাহলে পি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর কীভাবে পেলাম? যে পি হচ্ছে আমার প্রারম্ভিক বিন্দু, কিউ হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে পেলাম কি? ওই অবস্থান নিরপেক্ষ বিন্দু থেকে দূরবর্তী অর্থাৎ অন্তিম বিন্দুর যে ভেক্টরটা অবস্থান ভেক্টর মাইনাস প্রারম্ভিক বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে একই রকমভাবে আমরা যদি এ বি ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে তার অবস্থান ভেক্টর কী হবে? অবস্থান নিরপেক্ষ বিন্দু ও এর সাপেক্ষে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তাই তো? এই অবস্থান ভেক্টরের কিছু অঙ্ক করতে গিয়ে আমাদের কয়েকটা নোটসের প্রয়োজন হয়। সেই নোটসগুলো আমরা একটু খেয়াল করে দেখে নেব। কীরকম? দেখো, বলেছে যে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটাকে এ ভেক্টর বলেছে, এই ভেক্টরটাকে বি ভেক্টর বলেছে। তাহলে এটা এই বরাবর ডাইরেকশন হবে। এবং বলেছে পি এবং কিউ অর্থাৎ পি কিউ যে ভেক্টরটা, পি কিউ ভেক্টর মানে এদের ডাইরেকশনটা এই বরাবর, তাই না? তাহলে পি কিউ ভেক্টরকে বলেছে এর উপর একটি আর বিন্দু, যে আর বিন্দুটি পি কিউ ভেক্টরটাকে m/n অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে এই আর ভেক্টর অর্থাৎ আর যে বিন্দুটা, সেই বিন্দুটার অবস্থান ভেক্টর কত হবে? তাহলে আমরা মনে করে নিতে পারি ও বিন্দুর সাপেক্ষে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা সি ভেক্টর। তাহলে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে ডাইরেকশনটা কোন দিকে? এই বরাবর গিয়ে এদিকে এবং বিপরীত দিকে এটা। তাহলে ওই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ও পি আর, এটার জন্য আমরা ত্রিভুজ সূত্র থেকে কি পাবো? আমরা ত্রিভুজ সূত্র থেকে পাবো ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর। তাহলে এখান থেকে আমি মান কী পেবো? সি ভেক্টর ইকুয়াল টু ওপি, ওপি মানে কি? এ ভেক্টর, আর পি আর মানে কোন ভেক্টর? এই ভেক্টরটার নাম কি? এই ভেক্টরটার নাম আমি জানি না, তাহলে পি আর ভেক্টরই নাম দিয়ে দিলাম। তাহলে সেখান থেকে পি আর ভেক্টরটা কত হবে? সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা, একই রকমভাবে এর ডাইরেকশনটা এদিকে আছে আর পি কিউ বলেছিল, তাই না? তাহলে এই বরাবর ডাইরেকশনটা হওয়া উচিত। তাহলে এই দিক থেকে এইদিকে, এইটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে ত্রিভুজ ক্ষেত্রে কোন ত্রিভুজটা? ত্রিভুজ হচ্ছে ও আর কিউ। এটার জন্য দেখো কি পাচ্ছি? ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর। তাহলে সেখান থেকে পাচ্ছি বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর। তাহলে আর কিউ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, তাই না? এবার আমরা দেখছি যে পি আর এবং আর কিউ m/n অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা লিখতে পারি যে পি আর ভেক্টর বাই আর কিউ ভেক্টর এর রেশিওটা কত? m/n।
বেশ, এবার যদি আপনি মানটা বসাই তাহলে কি হবে দেখো, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু এম বাই এন। এখান থেকে যদি আমি সি ভেক্টরটা বের করতে চাই, কারণ আমার তো এই ভেক্টরটাই দরকার, আর এর অবস্থান ভেক্টর, তাই না? তাহলে এর মানটা কি বেরোবে? দেখো তোমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা দেখেছো যে পি বিন্দু যদি x1 y1 হয় আর কিউ বিন্দু যদি x2 y2 হয়, এদের মাঝে একটি বিন্দু আর, তাহলে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে তোমরা কি দেখেছিলে, এই ভ্যালুটা এদের সঙ্গে এর স্থানাঙ্কের সঙ্গে গুণ হয় আর এই ভ্যালুটা এর স্থানাঙ্কের সঙ্গে গুণ হয়। তাহলে আমরা একই রকমভাবে এই m এর মানটা কিউ এর পজিশন ভেক্টরের সঙ্গে কি করব, গুণ করব। তাহলে আসবে m বি ভেক্টর প্লাস n এ ভেক্টর, এই n এর সঙ্গে, তাহলে এর হচ্ছে এ ভেক্টর বাই m প্লাস n। এটাই হচ্ছে আমাদের আর ভেক্টরের, অর্থাৎ আর যে বিন্দুটা সেই আর বিন্দুটার অবস্থান ভেক্টর। এবার যদি এই আর বিন্দুটি অন্তর্বিভক্ত না করে এটা যদি বহির্বিভক্ত করতো, এরকম বাইরের দিকে m:n অনুপাতে হতো, তাহলে কি করতাম, তাহলে আমরা সি ভেক্টরটা কি পেতাম, অর্থাৎ এই আর এর অবস্থান ভেক্টর পেতাম m বি ভেক্টর মাইনাস n এ ভেক্টর বাই m মাইনাস n। জাস্ট এখানে সাইনের পরিবর্তন ঘটবে। আর যদি এটা 1:1 বলা থাকতো তাহলে কি হতো, এই m এর মান 1 n এর মান 1, তাহলে কি আসতো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এবার আমরা শিখব ডাইরেকশন কোসাইন অফ ভেক্টরস। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ভালো করে খেয়াল করবে। এই ডাইরেকশন কোসাইন অফ ভেক্টর নির্ণয় করা হয় ত্রিমাত্রিক তলের ওপর। ত্রিমাত্রিক তলের ওপর একটি বিন্দু যদি আমরা ভাবি পি, যার স্থানাঙ্ক x, y, z, অর্থাৎ পি বিন্দুটি x অক্ষকে x একক দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটাকে x বলছি, ও থেকে এ পর্যন্ত, এবং ও থেকে বি পর্যন্ত y একক, এবং ও থেকে সি পর্যন্ত z একক দূরত্বে কাট করেছে। যদি মনে করি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ওপি ভেক্টরটাকে আমি যদি আর ভেক্টর আকারে প্রকাশ করি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর, তাহলে এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। এবার এই আর ভেক্টরটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যদি একটা কোণ করে, সেই কোণটার নাম যদি আমি নেই আলফা কোণ। আবার এই আর ভেক্টরটি ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ করেছে, সেটার নাম বিটা কোণ। এই আর ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে একটা ধনাত্মক দিকে কোণ করেছে, সেটা যদি গামা কোণ হয়, তবে সেই আলফা কমা বিটা কমা গামা এই যে কোণগুলো করলো, এই কোণগুলোকে আমরা বলি ডাইরেকশন অ্যাঙ্গেল। আর এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 2π হবে না। কেন হবে না? কারণ এই আলফা কমা বিটা কমা গামা এই কোণগুলি একই সমতলের উপর অবস্থিত নয়। এই আর ভেক্টরটি আলফা বিটা যে গামা কোণ উৎপন্ন করেছে, সেই কোণগুলির কোসাইনের মানকে আমরা বলি ডাইরেকশন কোসাইন, অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা বলছি কি ডাইরেকশন কোসাইন। এগুলোকে আমরা সাধারণত এল, এম, এন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কি পেলাম, এই আর ভেক্টরটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে, ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে এবং জেড অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করলো সেগুলো হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। আর এই যে কোণগুলো উৎপন্ন করলো সেই কোণগুলির কোসাইনকে আমরা বলছি, অর্থাৎ যে কোসের ভ্যালুটা, সেই কসের ভ্যালুটাকে আমরা বলছি কি না ডাইরেকশন কোসাইন। তবে এই ডাইরেকশন কোসাইনগুলো থেকে কস আলফার মানটা আমরা একটু দেখি কি হয়। এই কোণটা আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে এখান থেকে আমি যদি একটি রেখা টেনে দেই এই পি পর্যন্ত, তাহলে এই কোণটার সাপেক্ষে এই বাহুটা আমার লম্ব, আর এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এইখান থেকে এখানে তো পারপেন্ডিকুলার অবস্থায় এক্স অক্ষের উপর আছে, তাই না? তবে এই বাহুটি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা ভূমি। তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে, ভূমি ভাগ অতিভুজ, তার মানে ও এ বাই কী হচ্ছে অতিভুজ, অতিভুজ কোণটা এইটা, অর্থাৎ ওপি। তাহলে ও এর মান কত, এক্স, তাহলে এক্স বাই ওপি, ওপির মান কতখানি আছে, ওপির মান হচ্ছে আর। তাহলে এল ইকুয়াল টু কী হবে, এল ইকুয়াল টু হচ্ছে এক্স বাই আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু এল আর। একই রকমভাবে এই বিটার মান যদি এখানে বসাই, এই বিটা কোণের সাপেক্ষে এখানে যদি লম্ব টেনে নেই, তাহলে আমরা পাবো কি ওয়াই ইকুয়াল টু এম আর। একই রকমভাবে জেড ইকুয়াল টু পাবো এন আর। এই যে মানগুলো পেলাম, এই মানগুলো দিয়ে আমি যদি এখানে বসাই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এল আর, এম আর, এন আর। আর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এম, এন, এল এগুলো কি, এই যে আর ভেক্টরটির ডাইরেকশন কোসাইন। এখন এই ডাইরেকশন কোসাইনগুলির অনুপাত যদি আমি নির্ণয় করি, অর্থাৎ এল আর
অনুপাত এমআর অনুপাত এনআর। তাহলে আমরা কি পাবো, আরগুলো সব তুলে যাবে, তাহলে থাকবে কত, এল ইস টু এম ইস টু এন। এখানে এল আর এম আর এন আর এগুলো কি বলা হয়, ডাইরেকশন রেশিও। কি বললাম, এল আর এম আর এন আর এগুলো কি বলা হয়, ডাইরেকশন রেশিও। আর এল এম এন এগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন। তাহলে দেখতে পাচ্ছি ডাইরেকশন রেশিওগুলির অনুপাত আর ডাইরেকশন কোসাইনগুলির অনুপাত কি হচ্ছে, সমান হচ্ছে। ডাইরেকশন রেশিওগুলোকে যদি আমি এবিসি দিয়ে প্রকাশ করি, তাহলে এ ইস টু বি ইস টু সি, ডাইরেকশন রেশিওগুলোকে আমি এবিসি দিয়ে প্রকাশ করলাম, তাহলে সেটা ইকুয়াল টু কী হবে, ডাইরেকশন কোসাইন এল এম এন এর অনুপাত, তাই না। ডাইরেকশন কোসাইন অফ ভেক্টরস থেকে আমাদের কয়েকটি নোটস খেয়াল রাখতে হবে, যেগুলো অঙ্ক করতে গিয়ে কাজে দিবে। সেগুলো আমি এক এক করে লিখছি। দেখো, আমরা যে পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করেছিলাম, সেই আর ভেক্টর, এই আর ভেক্টরের মডিউলাস যদি নেই, তার স্কোয়ার করি, তাহলে আর কি ভেক্টর থাকছে না, তাহলে সেটা কি হচ্ছে, একটা নিউমেরিক্যাল ভ্যালু। অর্থাৎ ওপি ভেক্টরের আমি কি বের করছি, মান নির্ণয় করছি। তাহলে ওইটা কত হবে, মূলবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে সেটা কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না। তাহলে এক্স ওয়াই জেডের মান আমরা কি দেখেছিলাম কি এল আর, তাই না, তাহলে স্কোয়ার। আর ওয়াইয়ের মান দেখেছিলাম এম আর, তার স্কোয়ার। জেডের মান কি দেখেছিলাম এন আর, তাই না, তাহলে তার স্কোয়ার। তাহলে এটা কি আসছে, এটা আসছে আর স্কোয়ার কমন নিলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে আর স্কোয়ার আর এটা কি, এটার ভ্যালু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যদি আমি তুলে দিই, আর এর মান তো নট ইকুয়াল টু জিরো, এটা তো একটা ডিস্টেন্স, তাই না। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে একটা কি কনক্লুশন পেলাম যে ডাইরেকশন কোসাইনগুলির বর্গের সমষ্টি কত হবে, 1 হবে। 2 নম্বর নোটসটা আমরা ব্যবহার করব। আমরা দেখলাম ডাইরেকশন রেশিওগুলির অনুপাত কার সঙ্গে সমান হয় না, ডাইরেকশন কোসাইনগুলির সঙ্গে সমান হয়। তাহলে এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু এল ইস টু এম ইস টু এন, তাই না। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন। এটা আমরা যদি ল্যামডা ধরে নেই, এখানে ল্যামডা ডাজ নট ইকুয়াল টু 1 হবে। এটা 1 যদি হয়ে যায়, তাহলে কি এরা পরস্পর সমান হয়ে যেত, কিন্তু বলা হয়েছে এরা অনুপাত সমান, সুতরাং আমরা 1 ধরতে পারছি না। তাহলে এখান থেকে আমরা যদি একটা সংযোজন প্রক্রিয়া কাজে লাগাই, তাহলে কি পাবো, দেখো আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি উপরেগুলো স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে, ল্যামডা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার, তাই না। তাহলে একটু খেয়াল করে দেখো, এই এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার মান কত, 1। তাহলে আমরা কি পাবো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার। তাহলে ল্যামডার মান কত পাচ্ছি, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটিকে কাজে লাগিয়ে আমরা ডাইরেকশন কোসাইনগুলিকে ডাইরেকশন রেশিও দ্বারা প্রকাশ করব। এই ডাইরেকশন রেশিও এবং ডাইরেকশন কোসাইনের অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি এ বাই এল ইকুয়াল টু কি, ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি এ বাই এল ইকুয়াল টু ল্যামডা। এবার আমি ল্যামডার মানটা যদি বসিয়ে দিই, তাহলে কি আসবে, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এল এর মান কি পাবো না, এল ইকুয়াল টু পাবো এ বাই, অর্থাৎ প্লাস মাইনাস থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা ডাইরেকশন কোসাইনের মান কি পেলাম, ডাইরেকশন রেশিও দ্বারা এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা সি স্কোয়ার হবে। হ্যাঁ, বেশ। একই রকমভাবে আমরা যদি কি লিখতে পারি, বি বাই এম, তাই না। তাহলে বি বাই এম ইকুয়াল টু কি, ল্যামডা। ঠিক এখান থেকেও আমরা পাবো এম ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং সি বাই এন যেটা আছে সেইখান থেকে আমরা কি পাবো, এন ইকুয়াল টু প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে ডাইরেকশন কোসাইনগুলোর আমি মান বের করেছি কি দিয়ে, ডাইরেকশন রেশিও দিয়ে। আমাদের ভেক্টর বীজগণিতে ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও এতটুকুই কাজে লাগে। যদি এর থেকেও আরও ডিটেলসে তোমরা জানতে চাও ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও সম্পর্কে, কমেন্ট বক্সে জানাবে। একটি আলাদা করে ভিডিও নিয়ে এসে আমরা আলোচনা করব শুধুমাত্র ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও নিয়ে। মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই এ স্কেলার। আমরা একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে কিভাবে গুণ করব। দেখো, মনে করি একটি ভেক্টর এ এবং একটি স্কেলার আছে এম। তাহলে এদের গুণফলকে আমরা কীভাবে প্রকাশ করব না, এম এ ভেক্টর বা এ ভেক্টর এম, এই গুণফল দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এই ভেক্টরটি কেমন হবে, এই ভেক্টরটির বৈশিষ্ট্যগুলি কীরকম হয়, আমরা একটা একটা করে নোটস লিখে লিখে আলোচনা করি।
একটি ভেক্টরকে যখন স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন করছি তখন যে ভেক্টরটা পেলাম এম এ ভেক্টর, সেই এম এ ভেক্টরটির কার সঙ্গে সমরেখ না, সেই এ ভেক্টরের সঙ্গে সমরেখ হবে। কেন সমরেখ হবে? যদি এই ভেক্টরটাকে এ ভেক্টর বলে থাকি তাহলে এম এ ভেক্টরটা হচ্ছে এই বড় ভেক্টরটাই হচ্ছে এম এ ভেক্টর, তাহলে এর সঙ্গে একই সরলরেখায় অবস্থান করবে। এবার এম গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কি হবে? দেখো এ বি একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এম এর মান বলেছি আমি গ্রেটার দেন 0, অর্থাৎ আমি দিলাম এম এর মান 2, তাহলে এই ভেক্টরটাই কত দিয়ে গুণ হলো? 2 দিয়ে গুণ হলো। তাহলে ভেক্টরই কি ডাইরেকশন চেঞ্জ হয়েছে? এবি ভেক্টর তো এবি দিকেই আছে, তাহলে তার অভিমুখটা কোথায় হবে? যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরের অভিমুখই তার অভিমুখটি হবে। এবং এম এর মান যদি লেস দেন 0 হয় তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? উল্টো দিকে আসবে, অর্থাৎ -2ab যদি আমি লিখি তাহলে এটা কি নির্দেশ করছে? এটা উল্টো দিকে নির্দেশ করছে, অর্থাৎ তার অভিমুখটা বিপরীত দিকে। অর্থাৎ এই ডাইরেকশন যদি ভেক্টরটা থাকতো তাহলে ভেক্টর ডাইরেকশনটা কি আসবে? উল্টো দিকে আসবে, বিপরীতমুখী। এবার এম ইকুয়াল টু যদি 0 হয়, এম ইকুয়াল টু 0 হলে কি হবে? এম এর মান যদি 0 বসাই তাহলে ভেক্টরটা কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এম ইকুয়াল টু 0 হলে ভেক্টরটি শূন্য ভেক্টর হবে। এবং ওই নির্দিষ্ট ভেক্টরের সাপেক্ষে যদি আমরা একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু কী হবে? ওই ভেক্টরকে তার মডুলাস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, তবে যে ভেক্টরটা পাবো সেটাকেই আমরা বলবো কি একক ভেক্টর। এছাড়াও ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশনে আমাদের খেয়াল রাখতে হবে যে ভেক্টর তার বন্টন নিয়ম মেনে চলে এবং তার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অর্থাৎ সংযোগ নিয়ম মেনে চলে। ভেক্টরের অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউশন লগুলো দেখে নিই। দেখো এম এবং এন যদি স্কেলার হয়, এ যদি ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই হয়, অর্থাৎ এ যদি প্রথমে এন এর সঙ্গে মাল্টিপ্লাই থাকে তাহলে স্কেলারগুলো অল্টারনেটিং চেঞ্জ করে মাল্টিপ্লিকেশন করা যায়। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এবার দেখো একটা ভেক্টর দুটি স্কেলারের যোগফলের সঙ্গে যদি হয় তাহলে এই ভেক্টরটা আলাদা আলাদা হয়ে যেতে পারে, ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। এবং দুটি ভেক্টর যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন হয়, ওই একটা স্কেলার দুজনের সঙ্গে ডিস্ট্রিবিউট হতে পারে। তাই আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর এর স্কেলার মাল্টিপ্লিকেশন সংযোগ নিয়ম ও বন্টন নিয়ম মেনে চলে। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না, তাই আজকে এখানেই শেষ করছি। এর পরের পার্টে আমরা ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা করব।